ক্যালিফোর্নিয়ার শুভ সকাল। শুভ সকাল জোহা, এবং শুভ সকাল আপনাদের সবাইকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সকালের বাংলাদেশের আরেকটি নতুন দিনের নতুন সম্ভাবনার গল্পগুলো শুনবার জন্য। আমি রুনি আছি আপনাদের সাথে এবং আমি জোহা। আজকের আলোচনার কিন্তু সবচেয়ে বড় বিষয় কিন্তু আমরা জানি যে আমেরিকার যে নির্বাচন যেটা হচ্ছে, আমাদের দেশে তো রাত সেখানে দিন, তো সারা রাতভর এক ধরনের উত্তেজনা কাজ করছে। আপনি জানেন রুনি, সেই খবরগুলো আমরা প্রথমত জানাবো আমাদের দেশে গণমাধ্যম করে, বিশেষ করে আমরাও কিন্তু আজকে এই খবরগুলো সারা রাতভর আপডেটগুলো আর কি দিতে থাকছি। তো এখন পর্যন্ত নির্বাচন শেষের দিকে শুরু হয়েছে। আপনি জানেন যে এই নির্বাচন কিন্তু বেশ কয়েকদিন ধরে মানুষ আগাম ভোট দিচ্ছে, আগাম ভোটের ফলাফলগুলো চলে আসছে কিছুটা। তো বাকি খবরগুলো আমরা এখন দর্শকদের প্রথমত জানিয়ে দিই। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় বেশ কয়েকটি রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, শুরু হয়েছে গণনা এবং প্রাথমিক ফলাফলও। রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত ইন্ডিয়ানার প্রত্যাশিত জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই রাজ্যে 11টি ইলেকটোরাল ভোট রয়েছে। অন্যতম ফল নির্ধারণী রাজ্য ফ্লোরিডায় শুরু হয়েছে গণনা। অবশ্য অনেক রাজ্যেই এখনও চলছে ভোট গ্রহণ। ক্যালিফোর্নিয়া সহ পশ্চিম উপকূলে ভোট শেষ হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। প্রধান দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনও আগেভাগেই ভোট দিয়ে ফেলেছেন। এর মধ্যে সবশেষ জরিপে 9% এগিয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে ফলাফল নির্ধারণী যে সুইং স্টেট, সেগুলোতে দুই প্রার্থীর ব্যবধান খুব কম। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে অবশ্য পপুলার ভোট নয়, জয় পরাজয় নির্ধারিত হবে মূলত 538 ইলেকটোরাল ভোটে। হোয়াইট হাউসের বাসিন্দা হতে হলে কমপক্ষে 270টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করতে হবে। You know, if Biden wins, I wish him the best and his party. Depends. I think if Biden wins, I think there might be some. I think Trump, it's not the Trump supporters that, you know, are going out and do all the damages and such. So I voted for Trump, and I think, especially in this day and age, it wasn't really a good choice for me. Yes, we have to have immigration reform. Is it too long, the status to become a citizen? Maybe it is. The answer, I don't have the answer right here in a handwritten memo, but I do believe that there is a way that we can get to an area. তীব্র শীত উপেক্ষা করে এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টের এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং ক্যালিফোর্নিয়া সহ গুরুত্বপূর্ণ রাজ্য, সেগুলোতে এরই মধ্যে ভোট দিয়েছেন বহু বাংলাদেশি। যমুনা নিউজকে জানিয়েছেন ভোট পরবর্তী তাদের প্রতিক্রিয়াও। বেশিরভাগ বাংলাদেশি সমর্থন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক আগাম ভোটের পরও কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন ভোটারদের। তীব্র শীতের মধ্যে স্থানীয় সময় ভোর থেকেই অন্যান্যদের সাথে কেন্দ্রগুলোতে ভিড় প্রবাসী বাংলাদেশিদের। আমি সকাল 6:30-তে ভোট দিতে এসেছি। মোর দেন 1 আওয়ার আমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। অনেক ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে সবাই অনেক আগ্রহ নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। বাঙালি কমিউনিটি বা অন্যান্য সব শ্রেণী পেশারই মানুষই এখানে আজকে ভোট দিতে লাইনে দাঁড়াইছে শত প্রতিকূলতার মধ্যেও। তো আমার পছন্দের প্রার্থী জো বাইডেন, আমি আশা করি সে উইন হবে আর কি। গেল প্রেসিডেন্ট নির্বাচনগুলোতে তেমন আগ্রহ না থাকলেও এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রবাসীদের। করোনাকালীন সময়ে নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তুষ্ট তারা। অনেক বড় লাইন, এত বড় লাইন অপেক্ষা করেও মানুষ ভোট দিতেছে। ভিতরে খুবই শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে ইলেকশনটা হচ্ছে। কোভিড-19-এর মধ্যে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আমরা খুব আনন্দ ও উৎপন্ন পরিবেশে ভোট দিয়েছি। অভিবাসন সহ বিভিন্ন ইস্যু বিবেচনায় ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থনই বেশি। ইলেকট্রাল বোর্ডের ব্যাপারে এখনো বলা যাচ্ছে না, তবে অন্য কোনো রকমের যদি অঘটন না ঘটে এবং কোনো চক্রান্ত যদি না হয়, তো জো বাইডেনে এই নির্বাচনে জয় হবে বলে, নেক্সট প্রেসিডেন্ট হবে বলে আমি মনে করি। আমেরিকান গণতন্ত্র যেহেতু খুবই মজবুত, মনে হচ্ছে কেমন জানি এবার ডেমোক্রেটরাই বিজয় ছিনিয়ে আনবে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ভোটার 6 লাখের বেশি, যাদের বেশিরভাগেরই বাস ফ্লোরিডা, জর্জিয়া ও পেনসিলভেনিয়ার মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। কোনো বিলম্ব নয়, ভোটের রাতেই ফলাফল চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভার্জিনিয়া একটি নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি বলেন জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। অন্যদিকে পেনসিলভেনিয়ায় ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। গণমাধ্যম কর্মীদের তিনি বলেন চারিদিকে পরিবর্তনের জোয়ার দেখতে পাচ্ছেন তিনি। গোটা নির্বাচনী প্রচারণা খুব সাদামাটাভাবে সমর্থক অনুসারীদের তেমন কোনো উপস্থিতি ছাড়াই করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ভোটের দিন কেন্দ্র পরিদর্শনে দেখা মিলল তার উল্টো চিত্র। বাইডেন বলেন 10 কোটি মার্কিনী আগেভাগেই তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। জানান ভোটারদের সিদ্ধান্তের প্রতি তার শ্রদ্ধা থাকবে। প্রচারণায় করোনার কারণে জনসমাগম না করার কথা উল্লেখ করেন ডেমোক্র্যাট প্রার্থী। বলেন জয় নিশ্চিতের পরই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের সময় পুষিয়ে নেবেন সব আক্ষেপ। এই নির্বাচনে সবার মধ্যেই ব্যাপক পরিবর্তনের আভাস পাচ্ছি, কারণ যুক্তরাষ্ট্রে বসবাসকারী অন্যান্য দেশের নাগরিকদের কোনো স্বাধীনতা ছিল না। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ঘটনায় তা পরিষ্কার হয়ে যায়। আমাদের এই পরিবর্তনের প্রতিশ্রুতিতে সাড়া দিয়েছে জনগণ। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফলাফলের জন্য অপেক্ষা করতে রাজি নন। ভোটের রাতে জানতে চান রেজাল্ট। আগাম ভোটের ফল ঘোষণায় বিলম্বের আভাসে গণনা পদ্ধতি নিয়েও ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। এই নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ পেনসিলভানিয়া, ফ্লোরিডা ও টেক্সাসে বিস্ময়কর জয় পেতে যাচ্ছি আমরা। এজন্য ভোটের ফল পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই, কারণ সব পরিষ্কার দেখতে পাচ্ছে সবাই। রাতেই সব স্পষ্ট হয়ে যাবে। কোনো কারণে ফল ঘোষণা বিলম্ব করা মোটেও উচিত হবে না। এটি ভয়ঙ্কর সিদ্ধান্ত, কারণ সারা বিশ্ব চেয়ে আছে আমাদের ফলাফলের দিকে। প্রচারণার সময় বেশ কাদা ছোড়াছুড়ি করলেও ভোটের দিন প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ করা থেকে বিরত ছিলেন ট্রাম্প বাইডেন দুজনই। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। দর্শক, এবার আমরা সরাসরি যুক্তরাষ্ট্রের খবর জানতে চাই। নিউ জার্সি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নবী। তিনি রাজনৈতিক উপদেষ্টা নিউ জার্সি কংগ্রেস অ্যানি কেনেডিতে। তার সাথে কথা বলছি। জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ নবী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ভোট গ্রহণ তো শেষের দিকে, আর কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তো আমরা আসলে জানতে চাই দুটি বিষয়। একটি হচ্ছে যে কতক্ষণের মধ্যে পূর্ণাঙ্গ ফল পাওয়া যাবে এবং সেই ফলাফলটা আসলে কেমন হতে পারে, আভাস পাচ্ছেন কিনা কোনো রকম? ধন্যবাদ সবাইকে। প্রথমে আমি যমুনা টিভির সাথে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি বাংলাদেশের সকল দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি ক্যানেডির সাথে রয়েছি সাউথ জার্সি, নিউ জার্সি থেকে। আমাদের বর্তমান যে অবস্থা, এই অবস্থায় আমি বলতে পারি যে আমাদের জয় সুনিশ্চিত। আমরা আমাদের যে অ্যামি ক্যানেডির যে প্রার্থিতা, তার বিরুদ্ধে রয়েছেন জেফ ভ্যান ড্রু, যিনি আগে ডেমোক্রেট ছিলেন। তিনি ফ্লিপ ওভার হওয়ার কারণে অনেক ভোটার আমাদেরকে অলরেডি সিলেক্ট করেছেন। বাই মেইলে যথেষ্ট ভোট আমরা সারা পেয়েছি। 75% ভোট আমরা অলরেডি বাই মেইলে পেয়ে গেছি। পাশাপাশি আর যে 25% বাকি ছিল, সেটির মধ্যে আমাদের যথেষ্ট সাড়া রয়েছে। রেজিস্টার্ড ডেমোক্রেটরা দলে দলে গিয়ে ভোট দিয়েছেন। তো সেই দিক থেকে আমি বলতে পারি, যেহেতু নিউ জার্সি হচ্ছে ব্লু স্টেট, তার মানে হচ্ছে ডেমোক্রেটদের স্টেট, সেটিতে আমরা জয় পাচ্ছি। পাশাপাশি আমার যে প্রার্থী, আমি যে প্রার্থীর আন্ডারে কাজ করছি, সে প্রার্থী অবশ্যই জিতবে। এই হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি এখানকার আমাদের নির্বাচনের। থ্যাংক ইউ সো মাচ। সেটি আপনারা প্রত্যাশা করছেন। ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ নবী, তিনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন। তিনি সেখান থেকে সরাসরি আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল আমার হাতে আজকের সকালের এই খবরের আপডেটগুলো। আমরা চলে যাচ্ছি সকালের বাংলাদেশের মূল সেটে। রুনি, আপনি দেখছিলেন যে মূলত কিন্তু সংবাদ যে নির্বাচনের যে উত্তেজনা সেটি, এবং আমরা একজনের সঙ্গে আমরা কথাও বলছিলাম যেখানে তিনি জানাচ্ছিলেন যে তারা কিন্তু আশাবাদী, তার দলের কথা তিনি বলছিলেন। রিপাবলিকানরাও আশাবাদী, ডেমোক্রেটরাও আশাবাদী, এবং এইবারই হয়তো প্রথমবারের মতন এরকম দেখা যেতে পারে, এরকম আশঙ্কা হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে দুই দলেরই আইনজীবীরা প্রস্তুত আইনি লড়াইয়ের জন্য, যদি নির্বাচন তাদের মন মতো না হয়। তো এবং আসলে এটা নিয়ে খুবই একটা জল্পনা কল্পনা হচ্ছে, টেনশন হচ্ছে। কারণ অবশ্যই আমেরিকার রাজনৈতিক
প্রেক্ষাপট এবং তাদের নির্বাচন পুরো পৃথিবীর মধ্যে একটা ইমপ্যাক্ট ফেলে, একটা প্রভাব ফেলে। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি একজন আছেন আমাদের সেট এবং আরেকজন আমাদের সাথে যুক্ত হবেন, অর্থাৎ দুজন অতিথি আমাদের সাথে আছেন। তাদের সাথে পরিচিত হবে এবং সেই সঙ্গে সঙ্গেই তাদের সম্পর্কে আমরা জানবো আরো বিস্তারিত। ডক্টর দেওয়ান AFK চৌধুরী, তিনি আমাদের সাথে সরাসরি স্টুডিওতে, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। ডক্টর দেওয়ান কে চৌধুরী, তিনি আসলে প্রতিষ্ঠাতা বায়োফোর্স হেলথ সিস্টেমের এবং হেলথ সিস্টেম লিমিটেডের। সবচেয়ে সহজ প্রশ্ন, সকালটা কিভাবে শুরু হয়? উইথ ইন্সপিরেশন। আমি বিশ্বাস করি যে আমাদের প্রত্যেক দিন আমরা যে কাজটা করি, আমার যেটা মনে হয় যে একটু ইউনিক কাজটা, যে আমরা প্রত্যেক দিন যে কষ্টটা করি বা যে কাজটা করি এটা নিজের জন্য থেকে বেশি আমাদের দেশের মানুষের জন্য। তো ওই জিনিসটা চিন্তা করেই যখন সকালে কাজটা শুরু হয় আর কি, মনে হয় যে না, আমরা একটা মহৎ কাজ বা একটা ভালো কাজের দিকে এগিয়ে যাচ্ছি আর কি। আচ্ছা, আপনার ইন্সপিরেশনের গল্পটা তো শুনলাম, কিন্তু আসলে জানতে চাচ্ছি আমাদের যে আরেকজন দর্শক, আমাদের সাথে একজন গেস্ট আছেন, তার সাথে যুক্ত হন এবং তার কাছ থেকে শুনে নিয়ে তার সকাল আসলে কিভাবে শুরু হয়। যুক্ত হচ্ছি জুউন নাহার চৌধুরী, সহ প্রতিষ্ঠাতা বায়োফোর্স হেলথ সিস্টেম লিমিটেডের সাথে। তিনি ইন্দোনেশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জুউন নাহার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। শুভ সকাল। আপনার সকালটা কিভাবে শুরু হয় যদি ছোট্ট করে একটু বলতেন। আমাদের সকাল তো একটু আগে শুরু হয় এবং নামাজ দিয়ে শুরু হয়, ফজর নামাজ দিয়ে শুরু হয়। যাক, তো দেখা যাচ্ছে যে দুজনের এসে সকালটা মানে হয় না প্রার্থনা এবং ইন্সপিরেশন যদি আমরা মনে করি তাহলে সেটা একইভাবে আসলে শুরু হচ্ছে, যে একটা মহৎ কাজের সাথে আমরা যুক্ত হতে যাচ্ছি। আপনি আমাদের সাথে থাকেন, আমাদের আলাপচারিতা কিন্তু চলতে থাকবে। আপনার কাছে চলে আসি, প্রথমেই জানতে চাই যে এটা বিশাল বড় একটা সাফল্য কিন্তু যে আমরা আমাদের দেশে ইনকিউবেটর বানাতে পারছি। এটার গল্পটা একটু শুনতে চাই, যে কিভাবে আগ্রহটা জন্মালো এবং আপনি পড়ছিলেন মেডিসিন, মানে ডাক্তার সাহেব, সেখান থেকে ইঞ্জিনিয়ারিং এ কিভাবে শিফট করলেন? না, অবশ্যই এটা অ্যাকচুয়ালি খুব কষ্টের একটা স্টোরি যদি সত্যি বলি। আমাদের সবারই ডাক্তারদের 5 ইয়ার্স প্র্যাকটিস স্টাডির পরে 1 ইয়ার ইন্টার্নশিপ করতে হয়। তো ইন্টার্নশিপে আপনার সব ডিপার্টমেন্ট, মেডিসিন, সার্জারি, গাইনি সব করতে হয়। তো আমার এক্সপিরিয়েন্সটা ইন দ্য গাইনোকোলজি ডিপার্টমেন্ট যেটা হয়েছিল, যে আমাদের হাসপাতালে অনেক ধরনের রুগী আসতেন। তো অনেক ধরনের, এখানে ধরতে পারেন যে ফাইন্যান্সিয়ালি অনেক ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের আসেন, সব ধরনের আসেন। তো স্বাভাবিক একটা হাসপাতালে হঠাৎ নবজাতক বাচ্চাদের ইন্টেন্সিভ কেয়ার দরকার হয়। তো অ্যাজ এন ইন্টার্ন আমাদের একটা কাজ ছিল যে ভালো খবর, খারাপ খবর যেটাই হোক প্যারেন্টসদেরকে বলা। তো অনেক টাইম আমার নিজেই বলতে হতো বাবা মাদেরকে, নতুন বাবা মা যারা, যে আপনার বাচ্চার অবস্থা হয়তো এখন ভালো না, ইন্টেন্সিভ কেয়ার দরকার। তো স্বাভাবিক একটা ভালো একটা মোমেন্ট যখন আমি ওনাদের সামনেই আমি ভেঙে দিচ্ছি, ভেঙে আবার এর সাথে সাথে বলতেছি যে ইন্টেন্সিভ কেয়ারের অনেক খরচ আছে, আপনি কি এই খরচটা নিতে রেডি নাকি না। তো অনেক ক্ষেত্রে আমরা দেখতাম যে একটু হলো ওনারা পিছায় যেতেন, একটু ভয় পেয়ে যেতেন, যে ফাইন্যান্সিয়াল মানে যেটা সুন্দর স্বপ্ন হতে পারে সেটা দুঃস্বপ্নের দিকে যাচ্ছে। একদম অ্যাবসলিউটলি। তো এটা আমাকে পার্সোনালি ইন্টারনালি খুব বেশি এটাকে ইম্প্যাক্ট আমাকে করছে, যে কেন আমাদের ইন্টেন্সিভ কেয়ারটা এত বেশি এক্সপেন্সিভ হতে হয়। তো অনেকগুলো ফ্যাক্টর অবশ্যই আছে, ডাক্তারদের এক্সপার্টিজ, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, অনেকগুলো ফ্যাক্টর। কিন্তু একটা ফ্যাক্টর আমি যেটা দেখলাম যে আমাদের ডিভাইসগুলো, মেডিকেল ডিভাইসগুলো, এগুলো কিন্তু এক্সট্রিমলি এক্সপেন্সিভ। ওয়ান অফ দ্য রিজনস ইজ আমাদের দেশের মধ্যে কিন্তু এগুলো তেমন একটা হয় না। তো আমার যেটা মনে হলো যে এইটাকে যদি কোনোভাবে আমরা ইম্প্যাক্ট করতে পারি। সেই না হওয়ার কারণটা কি অনেক অর্থনৈতিক? হ্যাঁ, মেইনলি অর্থনৈতিক, বা ওই এক্সপিরিয়েন্স বা ওই এক্সপার্টিসটা আমাদের দেশে খুব লিমিটেড, যে মেডিকেল ডিভাইস ডেভেলপমেন্টের সাইডটা। তো ওইখান থেকেই অ্যাকচুয়ালি এটা শুরু। আচ্ছা, এবং এইটা যাত্রাটা কিভাবে শুরু করেন বায়োফোর্স? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মানে তখন আপনার মধ্যে আপনি যে গল্পটা বললেন সেখানে কিন্তু একটা তৈরি হলো যে একটা জিনিস প্রয়োজন, সেটা আপনি ফিল করলেন, তারপরে যাত্রাটা আপনি সেটা এক্স্যাক্টলি। এখানে অ্যাকচুয়ালি যেটা হলো আপনার, তখন আমি আইডেন্টিফাই করতে গেলাম যে এই যে টেকনোলজিটা, এমন তো না যে আমি করে ফেলবো বলে করে ফেললাম। এটা অনেক দিন, অনেক বছর আমি নিজে স্টাডি করা শুরু করলাম, এটা কি অ্যাকচুয়ালি আমাদের দেশে সম্ভব নাকি না। আমার সাথে যদি আমি আরো কয়েকজনকে নিয়ে আসি, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, ইঞ্জিনিয়ারিং, হার্ডওয়্যার, সফটওয়্যার, এইরকমের, ওনারা সবাই মিলে কি এটা আমরা একসাথে করা সম্ভব নাকি না। তো এখান থেকে রিসার্চ করতে করতে ডিফারেন্ট টেকনোলজিজ এক্সপ্লোর করা হলো। 3D প্রিন্টিং একটা, লেজার কাটিং একটা, মাইক্রো কন্ট্রোলার্স, মানে অনেক ভিন্ন ছোট ছোট ধরনের টেকনোলজি দেখতে দেখতে এই রিসার্চের মধ্যে অনেক দিন গেল। যখন আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে না, এটা অ্যাকচুয়ালি সম্ভব, অ্যান্ড নট জাস্ট সম্ভব, এটা খুব কম খরচেও করা সম্ভব, তখন আমরা এটা নিয়ে শুরু করলাম যে না, এটা অ্যাকচুয়ালি করা। তখন এই যে বায়োফোর্স হেলথ সিস্টেমস, সেটা আপনারা একসাথে কয়জন মিলে এটা চিন্তা করলেন? এটা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম আমরা খুব স্মল একটা টিম, 2-3 জনের টিম। আমি শুরু করার শর্টলি আফটার আমার বড় বোন জুন নাহার,
উনিও সাথে চলে আসলেন। আমাদের আরেকজন অতিথি জি, যার সাথে জি, আমরা অবশ্যই, পরিচিত জি। হলাম তো প্রথমে। উনিও চলে আসলেন নাকি এটার সাথে। তার কাছ থেকে একটা এই গল্পটা শুনে নেই যে তাকে কিভাবে এই জিনিসটাকে ইন্সপায়ার করলো। জুন নাহার, আপনার কাছে জানতে চাচ্ছি ঠিক একইভাবে যে এই যে আমরা বায়োফোর্স টেকনোলজি সিস্টেমের যে কথা বলছি, সেইটা এই হেলথ সিস্টেমে এই যে ইনকিউবেটরটা যে তৈরি করতে হবে, সেটাতে আপনি কিভাবে আসলে যুক্ত হলেন এবং পরিচয়টা কিভাবে আপনাদের দুজনের হলো? সো প্রথমত রাফাল আমার ছোট ভাই, আর আমি আসলে মেডিকেল ব্যাকগ্রাউন্ডেরও না, আমি ওই ফিল্ডের না, আমি অ্যাকচুয়ালি আইপিএল গ্রাজুয়েট। আমি চাকরি জীবন শুরু করি 2005-06 সালে ইউনিলিভার বাংলাদেশে, যেখানে আমরা দেখতে পারছি ইউনিলিভারে আমরা অনেকের লাইফ চেঞ্জ করতে পারি ছোট ছোট ডেইলি অ্যাক্টিভিটিস দিয়ে। তো আমার আসলে মানে স্কিল সেটটা হচ্ছে বিজনেস অ্যাকুমেন্ট বা বিজনেসের দিক থেকে। সো রাফাল যখন আমাকে বললো যে দেখো বুবু, এই প্রবলেম গুলো হচ্ছে বাংলাদেশে, আমি এরকম চেষ্টা করছি একটা সলিউশন নিয়ে আসতে, তখন আমার স্কিল সেট থেকে যেগুলো আমার কাছে আমি ডেইলি করি, যে আমার চাকরি জীবনে করেছি যে কিভাবে কস্ট অপটিমাইজ করা যায়, কিভাবে আমরা এই জিনিসটাকে ফাইন্যান্সিয়ালি রিভিউ করতে পারি, কিভাবে আমরা ফিউচার ফোরকাস্ট করতে পারি, আমি আমার স্কিল সেট গুলো নিয়ে আসলাম। কারণ যে উদ্দেশ্যটা নিয়ে আমরা শুরু করেছি যে বাংলাদেশে আমাদের অনেক গরিব দরিদ্র মা বাবা আছে যাদের এই খুশির মুহূর্ত, বাচ্চা হওয়াটার খুশির মুহূর্ত ওদের জীবনে একটা কি বলবো যে অস্বাভাবিক একটা চিন্তা নিয়ে আসে। এই 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 পেইন থেকে যদি, এই কষ্ট থেকে যদি আমরা কিছু দূর হলেও মুক্ত দিতে পারি, এটা আমাদের জন্য সাফল্যতা। থ্যাংক ইউ সো মাচ। যে আসলে এটা সত্যি একটা মহৎ, মানে এইভাবে আপনাদের চিন্তা করার জায়গাটা যে তৈরি সবচেয়ে বড় ব্যাপার করেছেন। কি আমার মনে হলো যে একটা মানবিক দিক দুজনের ব্যাপারের মধ্যে কাজ করেছে, যে অবশ্যই। আমরা যদি মানুষকে একটা দুঃসহ স্মৃতির মধ্যে থেকে ভালো কিছু দেয়া যায়, তাই তো এরকম একটা এবং বিষয় তাদের সাধ্যের মধ্যে যেন সেটা চলে আসে। এরপরে যে জানতে চাই যে আমরা, এটা তো একটা টেকনিক্যাল ব্যাপার এবং এর মধ্যে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে কোনো কিছু আবিষ্কারের, সেইটা আস্তে আস্তে সেই যে ডিফিকাল্টিস গুলো সেগুলো তো নিশ্চয়ই আপনাদের সামনে এসেছে, সেইটা ওভারকাম করা তো একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। অবশ্যই। সেটা কিভাবে সম্ভব হলো? এটা অনেস্টলি আমরা যেভাবে অপারেট করে আসছি এত বছর, যে খুবই একটা লো কস্ট বা খুবই লিন ভাবে আমরা আগাচ্ছি, যে এক্সপেন্ডিচার জন্য খুব লিমিটেড ভাবে হয়, আমরা খুব হিসাব করে করে টেকনোলজিগুলো আমরা ডিপ্লয় বা ইমপ্লিমেন্ট করা শুরু করি। কারণ স্বাভাবিক এরকম একটা টেকনোলজির মধ্যে যেহেতু এক্সপেরিমেন্টাল টেকনোলজি, কেয়ারফুল না থাকলে অনেক বেশি খরচ হয়ে যেতে পারে, কিন্তু কারণ আগে থেকে এরকম অভিজ্ঞতা নাই। এক্স্যাক্টলি। আর আর&ডি এইরকমই, আর&ডি ভেরি কস্ট ইন্টেন্সিভ একটা প্রসেস, কিন্তু আমরা এটাই, যেহেতু আমাদের টার্গেটটাই হচ্ছে লো কস্ট করার জন্য, আমাদের যদি ইনিশিয়ালি খরচ যদি বেশি হয়ে যায়, তখন আমরা কিন্তু স্বাভাবিক একটা হবে না। জি, এটাই তো মেইনলি হচ্ছে যে আমরা আমাদের নিজের থেকেই বা ওই রকম করে আমরা এতদিন করে আসছি, আর এখন আস্তে আস্তে অন্যান্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস লাইক MIT অ্যান্ড বিল এন্ড মেলিন্ডা গেটস আমাদেরকে এখন ফাইন্যান্সিয়ালি অলসো, MIT সলভ যেটা, যে প্রজেক্টটা যেখান থেকে এটা স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং পুরস্কৃত করা হচ্ছে, তারা এটি আসলে প্রথম খবরটা জানলেন কিভাবে, এই সম্পর্কটা হলো কিভাবে? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আপনার এটা একটা ব্যাপার। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমরা তো কাজ করে আসতেছি প্রায় 2.5-3 বছর ধরেই এটা টেকনোলজির উপরে। MIT সলভের খবরটা আমরা জানতে পেলাম এই বছরের প্রথমের দিকে অ্যাকচুয়ালি। তো পরে যখন দেখলাম যে ওনাদেরই একটা চ্যালেঞ্জ আছে, 2020 সালের, জি এক্স্যাক্টলি। তো যখন দেখলাম যে ওনাদের একটা চ্যালেঞ্জ আছে এক্স্যাক্টলি যে টেকনোলজিটা আমরা বানাচ্ছি একদম এটার জন্য, ম্যাটারনাল এন্ড নিওনেটাল হেলথ, এর মধ্যে বাংলাদেশের মতো, আচ্ছা, মানে তারাও চেষ্টা করছেন এরকম একটা। ওনাদের অ্যাকচুয়ালি খুব স্মার্ট ওদের অ্যাপ্রোচটা। ওনারা করেন কি, যে গ্লোবাল কয়েকটা চ্যালেঞ্জ নেন, যে পুরো পৃথিবী ধরে যে প্রবলেমগুলো এরকম 4-5টা সিলেক্ট করে ওইখানে ওনারা খুব ইন্টেন্সিভলি সাপোর্ট করে আসেন। তো যখন দেখলাম যে আমাদের খুব সুন্দর একটা অ্যালাইনমেন্ট হয়ে আসলো, তখন আমরাও রিচ আউট করলাম। তো ওনাদের একটা চ্যালেঞ্জের প্রসেস ছিল, একটা কম্পিটিশনের মতো আর কি। ওইখানে প্রায় 2600টা অর্গানাইজেশন আমাদের মতো এন্ট্রি করে তারপরে আসতে হয় আর কি। তো বেশ ওইরকম করেই একটা প্রসেস করেই তারপরে টাফ কম্পিটিশন, ডেফিনেটলি ভেরি হাই স্ক্রিনিং আমরা যদি বলি, সেখান থেকে গিয়ে এখানে চলে আসা। এবার আমরা তাহলে আরেকবার আমাদের আরেকজন অতিথি তার কাছে চলে যাই, জুন নাহার চৌধুরী। আমরা আপনাদের গল্পটাই শুনছিলাম এখানে স্টুডিওতে এবং আপনার কাছ থেকেও। এইবার একটি জানতে চাই যে সেই যে অনুভূতিটা যখন আপনারা এটা স্বীকৃতি পেলেন এবং এটা বিশ্বব্যাপী, এবং আপনারা যে প্রথম স্বপ্ন দেখেছিলেন যে এখান থেকে বাবা মা, নতুন বাবা মা যারা, তারা যেন দুঃসহ স্মৃতির মধ্যে না যায় বরং একটি সুখবর পায়, এই অনুভূতিটা কেমন? অনুভূতিটা আসলে একটু কি বলবো, একটু রেসপন্সিবিলিটির মতো মনে হয়। এই যে উইন করে যে একটা আনন্দ না, এইটা আসে নাই, বরং একটা মানে আতঙ্ক কাজ করে যে কত তাড়াতাড়ি আমরা মানুষজনকে হেল্প করতে পারি। কেননা আপনার এখন দায়িত্ব হয়ে গেল, একজন আপনাকে বললো হ্যাঁ আপনার জিনিসটা কাজ করবে, এখন তো আপনার কোনো বাধা নেই যে আপনি হেল্প করছেন না, তাই না? এখন বরং উল্টা হয়ে যায়, যে এখন আমাদের কাছে মনে হয় যে এখন নেক্সট স্টেপ কি, কত তাড়াতাড়ি করতে পারি।
কখন আমরা বাচ্চাদেরকে ইনকিউবেটরে রাখতে পারবো। এই ইনকিউবেটরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধাটা মানে এই আশঙ্কাটা কেন তৈরি হচ্ছে সেটি একটু যদি বিস্তারিত বলেন। মানে এখন যেটা হবে, আমাদের বিভিন্ন রেগুলেটরি বাধা আছে বাংলাদেশে, বা বিভিন্ন রেগুলেটরি হার্ডল আছে যেগুলো মিট করতে হবে। আমাদের টেস্টিং করতে হবে। ফার্স্ট অফ অল, যে কোনো মেডিকেল ডিভাইসে যেটা হয়, আপনি তো মার্কেটে দেওয়ার আগে একটু ক্লিনিক্যাল ট্রায়াল যাকে বলে, বাচ্চাদেরকে নিয়ে সুপারভাইজড অবস্থায় আপনি ওটাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে এক্সট্রিম টেম্পারেচারসে বা যদি কারেন্ট না থাকে কি হবে। তো ওই টেস্টিং গুলো আমাদের ইমিডিয়েটলি করা দরকার। সো ওইটা করার জন্য যে প্রিপারেশন বা পারমিশন গুলো লাগে, ওইগুলা কিভাবে নেওয়া যায়, কত তাড়াতাড়ি নেওয়া যায়, এবং এইটা যেহেতু বাংলাদেশে আমাদের মেডিকেল ইকুইপমেন্ট বানানো হয় কম, এটার কোনো সেট প্রসেস নেই। এটা আমরা একটু খুঁজে বাইর করে নিতে হচ্ছে যে কেমনে কি করতে হবে, কাকে মানে কোথায় ট্রায়াল করতে হবে, কার পারমিশন লাগবে। তো এই আননোন গুলো একটু কভার করতে হচ্ছে এই মুহূর্তে। এবং তার পাশাপাশি তো নিশ্চয়ই আরেকটা চিন্তা থাকে যে আমরা এটা প্রোডাকশনে কিভাবে যাব। তো এই প্রোডাকশনের জিনিসটাও তো থাকে, এবং সেটার আবার ডিস্ট্রিবিউশন আছে, সবকিছুই তখন চ্যানেল করা। তো সেই পরবর্তী ধাপটাও কি আমরা প্রস্তুতি নিয়েছি, সেটা করা হয়ে গেছে? পরবর্তী ধাপটা যে কোনো সিকোয়েন্সে, যে কোনো বিজনেস অ্যাক্টিভিটিতে পরবর্তী ধাপটা আসবে যদি আমার ফার্স্ট স্টেপটা সাকসেসফুল হয়। এখন যেহেতু এটা একটা ক্লিনিক্যাল ট্রায়াল এবং বাচ্চাদেরকে ইনভলভ করে, যেখানে মানে মনে করেন বড়রাদের যে ট্রায়ালে হতো আমার একটা জিনিস কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, ওরা ভার্বালাইজ করতে পারে, নিজের মুখে বলতে পারবে। এখন বাচ্চাদেরকে নিয়ে যেহেতু কাজ করা হচ্ছে, এবং তাও আবার নবজাত বাচ্চা, খুব ফ্র্যাজাইল যাদের লাইফ, এদেরকে না টেস্টিংটা আমাদের খুব জরুরি। তো আমার বিশ্বাস যদি প্রোডাকশনে যেতে হয় বা আমাদের ডিস্ট্রিবিউশনে যেতে হয়, ইনশাআল্লাহ ওই কর্পোরেট লেভেলের সাপোর্ট আমরা পাবো। বাট ইমিডিয়েটলি যে হার্ডলটা আছে, এটা হচ্ছে কি ক্লিনিক্যাল ট্রায়ালের হার্ডলটা। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের এখানে বোঝানোর জন্য। যে আমরা সকালবেলা সুন্দর একটি খবর দিয়ে, সুন্দর একটা এনার্জি নিয়ে শুরু করি, যেন আজকের দিনটা সুন্দর যায়। সেই সাথে আজকে যে অতিথি রয়েছেন তারা দুজনেই একটা সুখবর নিয়ে এসেছেন আমাদের কাছে। আমরা সেই গল্পটা শুনছিলাম। একটা বিষয় যে এই এখন পর্যন্ত এটার যে একটা স্বীকৃতি এবং এটার যে একটা স্বপ্ন দেখতে পাচ্ছি, এই জন্য আপনাদের দুজনকে এবং এর সংশ্লিষ্ট যারা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং এবারে যেটি জানতে চাই যে এখন যে জায়গাটাতে রয়েছে সেখান থেকে একদম সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে কি কি মানে স্টেপ পার হতে হবে এখন? এখানে বেশ এখনো শেষ হয়নি। অবশ্যই আমরা এখন যে পয়েন্টটা আছি, যদি ধরি এটাকে প্রোটোটাইপ ফেজ, এখান থেকে আপনার ম্যানুফ্যাকচারিং পর্যন্ত যেতে হবে আর কি। তো এখানে বাংলাদেশের ক্ষেত্রে চ্যালেঞ্জটা যে জায়গায় হচ্ছে যে, যেহেতু আপু যেটা বলতেছিলেন যে মেডিকেল ডিভাইসেস আমাদের দেশে একটা ক্লিয়ার রুট নাই যে এক্স্যাক্টলি এই পাথওয়েটা ফলো করার জন্য, কিন্তু এরপরে আমরা অনেকটা রিসার্চ করতেছি, কিছুটা আমাদেরও জানা বাকি আছে, কিছুটা অলসো ইনস্টিটিউশনালি আমাদের গিয়ে জানতে হবে যে কেমনে কি করতে হয় না করতে হয়। তো চ্যালেঞ্জ যেগুলো জায়গাতে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যে কোনো ডিভাইস বানানোর পরে এটার একটা পারমিশন নিতে হয় বা এথিক্যাল ক্লিয়ারেন্স নিতে হয় যে ডিভাইসটা কি সেফ অ্যান্ড এথিক্যালি সাউন্ড নাকি না। তো এটা আসে আপনার অর্গানাইজেশনস লাইক BMRC, বাংলাদেশ মেডিকেল রেগুলেটরি কাউন্সিল থেকে। তো ওইখানে একটা টাইমের একটা প্রসেস আছে, অলসো ওনাদের একটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, বেশ লং একটা প্রসেস। তো যে জিনিসটা মানে ইউজুয়ালি কয়েক মাস চলে যায় আর কি। তো এখানে অনেকক্ষণ বসে থাকতে হয়, যেটা যদি আমরা পার করে আসতে পারি হোপফুলি এথিক্যাল ক্লিয়ারেন্সটা নিয়ে, তারপর হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যেতে হয় DGDA এর কাছে, তো ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তো আমাদের দেশে আবার ড্রাগ লেভেল রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশন কিন্তু অনেক অ্যাডভান্সড, অনেক ভালোভাবে যাচ্ছে, অনেকগুলো ফার্মাসিউটিক্যাল অর্গানাইজেশন অনেকভাবেই রিসার্চ হচ্ছে। মেডিকেল ডিভাইসেসের ক্ষেত্রে আমাদের ওই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রুটটা দিয়েই যাওয়াটা দরকার হয়। হ্যাঁ, তো ওইখানে ধরেন একটা থাকে যে আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালের পারমিশনটা নিয়ে শুরু করতে হয়। তো ওইটা আপনার আইদার ইন্ডিভিজুয়ালি করা যায় বা উইথ অর্গানাইজেশনস, কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশনস যেগুলো। তো তারপর আপনার ক্লিনিক্যাল ট্রায়ালটা শুরু হলো, যেটাতে ওই আপু যেটা বলতেছিলেন যে অনেক আননোন আছে, যে এরকম একটা ডিভাইস আমরা তো যেটা হয় যে অন্য দেশে হলে একজন না হয় আপনার হাত ধরে আগায় নিয়ে যায় যে এটা এই রিস্ক ওই প্রবলেম, আমাদের দেশে আমরাই নিজেই করতে হবে। তো ওইখানে ভয়টা আসে, ভয়টা না ঠিক ওই যে চ্যালেঞ্জের যে একটা আনসার্টেনিটিটা আসে, যে এটা আমরা কি ঠিকমতো করতেছি নাকি না। আপনাদের সহযোগিতা আসলে কার সহযোগিতা আপনাদের প্রয়োজন হবে, বা কোন প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি বা রোগী? এইরকম এই যে নাম্বার 1 BMRC অর্গানাইজেশনের থেকে যদি আমরা ওই সাপোর্টটা পাই, নাম্বার 2 হচ্ছে অবশ্যই DGDA ওনাদের সাপোর্টটা, অ্যান্ড এটার সাথে হবে অর্গানাইজেশনস অর হসপিটালস লাইক ঢাকা মেডিকেল, বাংলাদেশ মেডিকেল, এরকম অর্গানাইজেশন যাদের লার্নিং হসপিটাল বলে আর কি, যেগুলোতে ক্লিনিক্যাল ট্রায়ালস করা যায়। তো এরকম অর্গানাইজেশনস বা ইনস্টিটিউশনস যদি আমাদের সাথে থাকেন, তাহলে অবশ্যই
আমাদের পথটা অনেক ইজি হয়ে যায় আর কি। এটা তো আমরা বুঝলাম রুলস এন্ড রেগুলেশন এবং হয় না ক্লিয়ারেন্সের কথা, কিন্তু এরপর যদি আমরা একদমই যেটা আমরা বলতে চাচ্ছি যে দোরগোড়ায় পৌঁছাতে হলে আমাদের ম্যানুফ্যাকচারিং এ যেতে হবে। তো এবং হয় না বায়োফোর্স হেলথ সিস্টেম লিমিটেড ইটস এ কোম্পানি, ইটস এ বিজনেস ভেঞ্চার। আমরা ডেফিনেটলি এখানে আমরা একটা গুড ডিডস দিচ্ছি, কিন্তু সেটা আমার দিনের শেষে বিজনেস। তো এই বিষয়ে আসলে আমি একটু জুনুন নাহারের চৌধুরীর সাথে কথা বলতে চাই, তার সাথে যুক্ত হতে চাই এবং তার কাছ থেকে এই জিনিসটাই জানতে চাই যে এটাকে যদি আমরা বিজনেস প্ল্যান হিসেবে যে আমরা চিন্তা করি, তাহলে আসলে আমরা এটা আমাদের ম্যানুফ্যাকচারিং এর জন্য আমরা কোথায় যেতে পারি। তো জুনুন নাহার, আপনার কাছে এই প্রশ্নটাই রাখতে চাই যে যদি আমরা এটাকে অ্যাজ এ বিজনেস প্ল্যান দেখি যে আমার এখন এটাকে আমার ম্যানুফ্যাকচার করতে হবে, তাহলে আমরা এক্স্যাক্টলি কিভাবে কাকে নক করতে পারি, কোথা থেকে আমরা এই সাপোর্টটা পেতে পারি, এবং তার পাশাপাশি এটা রাইটস নিয়ে মানে রাইটসের বিষয়টা কি থাকবে, যে রাইটসটা কার থাকবে? আচ্ছা, সো আমি যদি আপনাকে জিনিসটা ডিসক্রাইব করি, নেক্সট স্টেপসগুলো 4টা বড় স্টেপ আছে। আচ্ছা, ফার্স্ট স্টেপটা হচ্ছে গিয়ে আপনি যেটা বলেন যে কোনো বিজনেস প্ল্যানের ফাইন্যান্সিয়ালসগুলো সিকিউর করা। সো এখানে ইয়েস উই আর বিজনেস এন্টিটি, বাট এখানে উদ্দেশ্যটা প্রফিট না, এখানে উদ্দেশ্য হচ্ছে বিজনেস এফিসিয়েন্সি নিয়ে আসার জন্য এবং স্কেলেবিলিটি, যে যত কস্ট এফেক্টিভলি যত বেশি বাচ্চাদেরকে ইউজ করা যায়। সো এই বিজনেস আইডিয়ার সাথে যারা জড়িত বা যারা ফান্ডিং করতে ইচ্ছুক, এদেরকে নক করতে হবে। সো এরা হতে পারে কর্পোরেট এন্টিটি, এরা হতে পারে কোনো ধরনের বিজনেস হাউস যারা সিএসআর করতে চাচ্ছে, এরা হতে পারে আপনার এনজিও বা গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা নিজেরা আপনার বাচ্চাদের নিউনেটাল হেলথ কেয়ার নিয়ে জড়িত, যেমন হসপিটাল বা ইউনিসেফ বা রোহিঙ্গা ক্যাম্পে যারা কাজ করে। যেমন আমাদের দেশে স্ক্যানিউ বলে একটা জিনিস আছে, প্রত্যেকটা জেলায় বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এদের পারচেসার, এটা হচ্ছে ফার্স্ট ফিক্স। ওয়ান্স এদের কাছে অর্ডার বা পারচেসের ইনটেন্ট সিকিউর হয়ে যায়, আমাদের তারপরে মুভ করতে হবে এটাকে ম্যানুফ্যাকচারিং, যেটা আপনি বলেন। সো এটা কিছু প্লাস্টিক পার্টস আছে, ইলেকট্রনিক্স আছে, কিছু মোল্ডিং এর ব্যাপার আছে। সো একটা হচ্ছে কি অপশন যে আমরা ইনহাউস নিজেরা তৈরি করলাম, অথবা আমরা বাইরে কেউ সাথে কোনো থার্ড পার্টির সাথে জড়িত হয়ে আমরা ম্যানুফ্যাকচারিং করলাম। ইনহাউস করলে যেটা হবে যে ফুল ক্যাপাসিটি, আর যেটা আপনি যে বললেন রাইটস পুরো আমাদের হাতে থাকে যাবে, ওইটার কোনো কপিরাইট বা কোনো রিস্ক নাই। যদি থার্ড পার্টি হয় তাহলে ফাস্টার হবে, যদিও কপিরাইটটা একটু ডিফিকাল্ট হবে প্রোটেক্ট করার জন্য। সো এই দুইটা অপশন আমাদের ইভ্যালুয়েট করতে হবে বোথ টাইম এবং ইনভেস্টমেন্টের দিক থেকে, যে কোনটা আমাদের জন্য বেস্ট সুটেবল। তারপরে থার্ড স্টেপে যদি আমরা আসি, তাহলে হচ্ছে কি ডিস্ট্রিবিউশনটা। ডিস্ট্রিবিউশনের জন্য যেটা আমরা এফএমসিজি বলে রুট টু মার্কেট, আমাদের যেখানে যেতে হবে ওই স্কিল সেটটা কার আছে নিয়ে যাওয়ার জন্য, ওই হসপিটালগুলা বা ওই লোকেশনগুলোতে বাচ্চাদেরকে কে সার্ভিস করে, এটা কি সরকারি হসপিটালরা, বেসরকারি হসপিটালগুলা, নাকি এগুলা হচ্ছে গিয়ে যে ব্র্যাক এনজিও যারা কাজ করে গ্রামে গঞ্জে ছোট ছোট হসপিটালের মতো বা ক্লিনিকের মতো কাজ করে, তাদের সাথে জড়িত হতে হবে। এবং যেটা বললাম যে এখানে গভর্নমেন্ট হসপিটাল হতে পারে, প্রাইভেট হসপিটাল হতে পারে, ব্র্যাক বা আশা বা এদের সাথে যোগাযোগ করতে হবে যে কারা আমাদেরকে হেল্প করতে পারে ডিস্ট্রিবিউশনের জন্য। এবং ফাইনালি চতুর্থ হচ্ছে গিয়ে যে আমরা তাদের সাথে পার্টনার করে এটাকে মেনটেন করতে পারি, কারণ একটা ইন্টারভিউ দিয়ে দিলে তো শেষ না, এটা বাচ্চাদের যে রাখলো এটা নার্সরা কিভাবে বুঝবে, বা এটা ইউজ করার পরে মেশিনটা কি কাজ করছে এবং করে যাচ্ছে ঠিকঠাক মতো, এইটাকে এনশোর করার জন্য যে স্কিলস দরকার এদেরকে ট্রেন করে দেওয়া, এইটা হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল স্টেপ। সো এই 4টা হচ্ছে কি নেক্সট বিগ, মানে বড় বড় যদি আমি বলি মাইলস্টোনস ইন আওয়ার জার্নি। থ্যাংক ইউ সো মাচ এত ডিটেইলে আমাদেরকে বোঝানোর জন্য, এবং এখন বুঝতে পারছি যে আপনি কেন বারবার বলছেন যে সংখ্যা এবং রেসপন্সিবিলিটি। আসলে এইটা শুধু আমাদের এখন ইনকিউবেটরটা বানানোরই ব্যাপার না, সেটাকে ঠিকমতো কাজ করছে কিনা সব কিছু দেখে রাখে এবং এটার পরের মেইনটেনেন্স এবং এইটার টেকনোলজিটা যেন ঠিকমতো মানুষ শিখতে পারে, সেটাও আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ উই আর টকিং অ্যাবাউট লাইভস হিয়ার। থ্যাংক ইউ সো মাচ জুনুন নাহার চৌধুরী, আপনাকে আমাদের সাথে সকালে যুক্ত হওয়ার জন্য। শুধু ইন্দোনেশিয়া থেকে, আপনার দিনটি ভালো কাটুক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবচেয়ে বড় ব্যাপার, আমরা কিন্তু একটা স্বপ্নের মাঝামাঝি পর্যায়ে রয়েছে। আমরা ইন্টারভিউ করতে খুব ভালো লাগছে। আমারও আসলে এখন এই টেনশনটাই হচ্ছে। এখন যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে প্রজেক্টটা এখন যে পর্যায়ে রয়েছে এবং যে পথ রয়েছে, আপনার সামনেতে এখন কতদিনের মধ্যে এটা আমরা পেতে পারি আপনারা অনুমান করছেন, এবং আপনার স্বপ্নটা কি এটাকে ঘিরে এই পুরো প্রজেক্টটা নিয়ে? আমাদের প্রজেক্টের মধ্যে ফার্স্ট অফ অল যদি বলি যে শুধু ইনকিউবেটর না, অন্য অনেক ধরনের ডিভাইস থাকে যেটা নিউনেটাল কেয়ারের মধ্যে এবং বাইরেও আমরা দেখতেছি আর কি। কারণ
যদি আমরা ওই এক্সপার্টিসটা আনতে পারি, যে ওই এক্সপিরিয়েন্সটা যদি নিয়ে একটা ডিভাইসকে আমরা অ্যাকচুয়ালি ডিপ্লয় করতে পারি, দেন ওয়াই নট এটা আমরা অন্য ইন্টেন্সিভ কেয়ারে বা অন্য কেসে যে জায়গায় দরকার। আমার যেটা একটা বিশ্বাস, দুইটা জিনিস, এক হচ্ছে যে আপনার হাইটেক হেলথ কেয়ার বা অ্যাডভান্সড হেলথ কেয়ার সবচেয়ে বেশি কিন্তু দরকার হয় যাদের ফাইন্যান্সিয়ালি বা ওই এনভায়রনমেন্টের যে ডেভেলপিং কান্ট্রিজের যে সিচুয়েশনটা, ডেভেলপ কান্ট্রিজের যতটুকু হলে নাইস টু হ্যাভ, কিন্তু আমাদের দেশের জন্য এইরকম জিনিসগুলো লাইফ সেভিং একটা জিনিস। তো ওয়াই নট ওই রকম জীবনটাই এক্স্যাক্টলি লাইফ এন্ড ডেথের একটা অবস্থা হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে যে আমরা সবাই মনে করি যে অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার যদি বলি বা চিপ বা লো কস্ট হেলথ কেয়ার যদি বলি, আমরা সবাই ইউজুয়ালি মনে করি এটা হচ্ছে নট সো গুড হেলথ কেয়ার বা কোয়ালিটি অফ দি হেলথ কেয়ার কোয়েশ্চেনেবল হতে পারে। তো এটাকে আমরা চেঞ্জ করতে চাই যে না, কোয়ালিটি হেলথ কেয়ারও দেওয়া যায়, লো কস্টও দেওয়া যায় বা অ্যাফোর্ডেবলি দেওয়া যায়। তো আমাদের স্বপ্ন যেটা বললেন আপনি, যেহেতু আপনি এখন ফুল রোড ম্যাপটা বুঝলেন, এটা কিন্তু বেশ অনেক দিনের কাজ। এটা খুব স্মুথলি গেলে, খুব কুইকলি গেলে আপনার হয়তো বা এই বছরের মধ্যেই আমরা শুনতে পারি যে হ্যাঁ ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়ে গেছে, আমরা এখন আস্তে আস্তে মুভ করতেছি ম্যানুফ্যাকচারিংয়ে। কিন্তু যেহেতু আননোন, এটা এর থেকে মাচ লঙ্গারও যেতে পারে, এখন পর্যন্ত হয়নি। হ্যাঁ এইটাই। তো আশা করি যেন সবার সাপোর্ট নিয়ে বা যারা আপনারা আছেন বা যারা শুনতেছেন, ওনাদের সবাই যদি আমাদের জন্য একটা পজিটিভ সাপোর্ট বা এনার্জি দিয়ে আমরা যদি আগাতে পারি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেন আমরা দেখাতে পারি এই জিনিসগুলো। সেটু আমাদের সবার প্রত্যাশা থাকবে। আমরা চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব, কারণ হয়তো আজকে ঠিক যেদিন এটা মানুষের কাছে পৌঁছাবে, ঠিক তার আগের দিনও হয়তো একজন মারা যেতে পারে ইনকিউবেটরের অভাবে। এই যে কথাটা বললেন, এটা খুব দুঃখজনক। এটা কিন্তু প্রত্যেকদিন সকালে আপনি যেটা বললেন যে প্রত্যেকদিন সকালে উঠে কিন্তু এটাই আমার মনে হয় যে আমি যদি কাজটা আমার একদিন আগে শেষ করতে পারি, একদিন আগে কিন্তু একটা বাচ্চাকে আমরা একটা পরিবারকে আমি বাঁচাতে পারি। এইটা আসলে আমরা না স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখি, যেটা যদি বিদেশ থেকে আমরা আনতে যাই তাহলে 3 থেকে 4 লাখ টাকার মতন আমাদের একটা ইনকিউবেটরের খরচ পড়ছে, আর আমরা নিজেরা এটা ম্যানুফ্যাকচার করলে 40,000 টাকার মতন হবে। তো আমাদের পক্ষ থেকে অনেক 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 প্রত্যাশা থাকলো। অনেক ধন্যবাদ, অভিনন্দন আপনাদেরকে, অনেক অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ ডক্টর দেওয়ান এফ.কে চৌধুরী, আপনাকে আমাদের সাথে সকালে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আমার একটু নিউজের হেডলাইন্সগুলো পত্রিকা থেকে পড়ে দর্শকদেরকে জানানো উচিত। আমি শুরু করছি। আমার হাতে আছে যুগান্তর থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই, তার মধ্যে বড় করে তারা যেটাকে খবর করেছে সেটা হচ্ছে রেকর্ড ভোটে বড় শঙ্কা। আমি জিতব বলেছেন ট্রাম্প এবং জয় সুনিশ্চিত বলেছেন বাইডেন। এবং তার ভেতরে যে খবরগুলো দেওয়া আছে তার মধ্যে একটি হচ্ছে 2 পক্ষের আইনজীবীর বাহিনী তৈরি, আদালতে গড়াতে পারে নির্বাচন। এবং তার পাশাপাশি করোনা এড়াতে আগাম ভোটের ছড়াছড়ি। তার সাথে যে খবরটি আছে তা হচ্ছে ভোটের পর ছড়াতে পারে দাঙ্গা, নিরাপত্তা জোরদার। এবং হোয়াইট হাউসের কাঁটাতারের বেষ্টনী, কয়েকটি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড প্রস্তুত। এবং তার সাথে আরও যে খবর তারা ছেপেছে তা হচ্ছে ভোট গণনা শেষ হতে কয়েক সপ্তাহ লাগতে পারে। এবং গতকাল 4 নেতার জেল হত্যা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন জনসমর্থন নিয়েই 4বার ক্ষমতায় আওয়ামী লীগ। ট্রাম্প জিতলে দেশ ছাড়বেন যেসব তারকা, সেটারও একটি তালিকা এখানে তুলে দেওয়া হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকবে, পররাষ্ট্র সচিব বলেছেন, সেটাও এই নির্বাচনকে ঘিরে। ইরফানের সহযোগী দীপু রিমান্ডে শেষে কারাগারে। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে তারা যে খবরগুলো আছে তার মধ্যে হচ্ছে ই-কমার্স নামে প্রতারণা, 10 মাসে হাতে নেওয়া হয়েছে 286 কোটি টাকা। এবং তার সাথে পিডিবিতে পুকুর চুরি, 25 লাখ টাকার পাম্প, 3 কোটি টাকায় ক্রয়। এবং তার সাথে হচ্ছে 36টি টেক্সটাইল মিলের মালিকের জালিয়াতি, মূলধনের সুবিধায় যন্ত্র এনে খোলা বাজারে বিক্রি। এই ছিল আমার হাতে যুগান্তর থেকে কিছু খবর। আমার হাতে সমকাল দেখছি। মূলত এই খবরগুলোই, দুটি খবর সবচেয়ে বেশি। একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এবং গতকালকে ছিল জেল হত্যা দিবস, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই সবাই এটির একটি সংবাদ এসেছে। সমকাল পত্রিকার আমি এই খবরটি পড়ছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তারা বলছে 2 শিবিরেই আইনি লড়াইয়ের প্রস্তুতি, অর্থাৎ ডেমোক্রেট এবং ট্রাম্প, তারা কার্টুন দিয়ে তারা এটি করছে। এবং ভোট শেষে ফলাফলের অধীর অপেক্ষা, এটির জন্য আসলে আমরাও অপেক্ষায় রয়েছি। আমরা দেখছি একটা 10 গুণ ফি দিলেই বৈধ হবে অবৈধ ভবন। এটি হচ্ছে রাজুক এলাকায় 20,60,000 অনুমোদনহীন ভবন, বছরে যুক্ত হচ্ছে 90,000। সেই বিষয়টি নিয়ে একটি বড় স্টোরি করেছে সেটা নিয়ে। এবং যেটি বলছিলাম জেল হত্যা দিবসের সেই আলোচনায় প্রধানমন্ত্রীর একটি খবর রয়েছে, জনগণের সমর্থনেই ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। সেটি তিনি তার বক্তব্য, সেটাকে কোট করে এই সংবাদটি করা হয়েছে। আরেকটি আছে 36 কোটি পাঠ্য বই ছাপার কাজ পুরোদমে চলছে, সেটিকে নিয়ে হেডলাইন করা হয়েছে, যথাসময়ে বই পাবে শিক্ষার্থীরা। অর্থাৎ
প্রতি বছরে যে নতুন বই পায় সেটি নিয়ে একটি খবর। করোনার একটি খবর হচ্ছে করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যে বিনিয়োগে জোর দিতে হবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এটি একটি সুপারিশ মনে হয় সম্ভবত সংবাদে। আমরা এবার পত্রিকার শেষের পাতে চলে যাচ্ছি, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এখানে কিন্তু জেল হত্যার একটি খবর রয়েছে। ওবায়দুল কাদের বলেছেন, তিনি বলেছেন যে ইতিহাসের স্বার্থে জেল হত্যার রহস্য বের করা দরকার। নিশ্চয়ই আমরা এই খবরগুলো দেখছিলাম সমকাল থেকে। ধন্যবাদ জোহা। আমার হাতে আছে এই মুহূর্তে দ্য ডেইলি স্টার থেকে যে খবরগুলো পড়ে শোনাতে যাচ্ছি, একইভাবে সবে আসলে খবর করেছে বড় করে, সেটা হচ্ছে আমেরিকার ইলেকশন। তারা এখানে লিখেছে ইউএস ইলেকশন 2020, আমেরিকা হোল্ডিং ইটস ব্রেথ, ভোটিং আন্ডারওয়ে অন ইলেকশন ডে অ্যামিড ফিয়ার্স অফ আনরেস্ট। এখানে একটি ছবিও দেওয়া হয়েছে, দীর্ঘ সারিতে লোকজন দাঁড়ানো ভোট দেওয়ার জন্য। ইউএস ইলেকশন ম্যাটার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টস। তার সাথে যে খবরটি আছে সেটা হচ্ছে বাইং স্মার্টফোন ইউজিসি লোন ফর 41,501 পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস। এবং তার সাথে প্রিভেন্টিং সেকেন্ড ওয়েভ, গভর্নমেন্ট ওয়ার্ডস নট রিফ্লেক্টেড ইন অ্যাকশন, efforts to control virus transmission must be the number one priority until there is a cure for the virus. এটা বলেছেন প্রফেসর মুশফিক হোসেন। এবং তার সাথে যদি আরেকটি খবর, সেটা হচ্ছে a political conspiracy against independence, PM on killing of 4 national leaders in jail. এই ছিল আমার হাতে দ্য ডেইলি স্টার থেকে কিছু খবর। মূলত আজকে সব খবরগুলো এগুলো নিয়ে আসলে সাজা, সেটি স্বাভাবিক, কারণ একই ধরনের ইন্টারেস্টকে গুরুত্ব দেওয়া হয়। সেই জায়গা থেকে আমরা দেখছি যে জেল হত্যা দিবসের একটি খবর সবচেয়ে বড় করে ছাপা হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম এটি, জনগণের ভোটে ক্ষমতায় আওয়ামী লীগ, যেটি প্রধানমন্ত্রী বলেছেন কারো দয়ায় নয়, এটি বড় করে করা হয়েছে। আর জেল হত্যা দিবস, খুনিদের শাস্তি চায়, যেটি এখন পর্যন্ত বলতে হচ্ছে। আরেকটি বিষয়, আমেরিকার নির্বাচনে বলা হচ্ছে ট্রাম্প বাইডেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এই আভাসটা কিন্তু এখন পর্যন্ত রয়েছে, যেটির জন্য সবাই অপেক্ষায় রয়েছে। একটি বিশেষ খবর রয়েছে এখানে, ড্রেজিংয়ের মাধ্যমে নদী রক্ষণাবেক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর। আর আরেকটি বিষয়, জেল হত্যা দিবসের দুটি খবর পাশাপাশি করেছে এভাবে যে জেল হত্যার অনেক রহস্য উন্মোচন হয়নি এখনো, সেটি ওবায়দুল কাদেরের বক্তব্য, সেটিকে নিয়ে সংবাদ করেছে। এবং প্রধানমন্ত্রী আজ ঢাকা চিফ জুডিশিয়াল আদালতে ভবন উদ্বোধন করবেন, আজ অর্থাৎ আজকে সেই খবরটি রয়েছে। অনেক বেশ কয়েকটি খবর, তবে একই রকম রয়েছে, একই রকম খবর। আসলে আমেরিকার নির্বাচনটাকে ঘিরেই সব এই মুহূর্তে সবার জল্পনা কল্পনা, কারণ ইলেকশনের রেজাল্ট আসতে সময় লাগবে। আমরা জানি যে অনেক মেইল ইন ভোট গেছে, যেটা পোস্টে গেছে। তবে এবারে সবচেয়ে বড় একটি বিষয় সেটি কিন্তু যে আগাম ভোট, মানে নির্বাচনের দিনের আগেই অনেক মানুষ ভোট দিয়েছে এবং সেই পরিমাণটা কিন্তু অনেক বেশি, 10 কোটি মানুষ ভোট দিয়েছে। 10 কোটি মানুষ ভোট দিয়েছে। তো আজকে সবকিছু মিলে মনে হচ্ছে যে দিনের শুরুটা আমাদের অনেক সুন্দর হয়েছে, কারণ আমরা অনেক একটা ভালো খবর দিয়ে দিনটাকে শুরু করতে পেরেছি। আমাদের অতিথির মাধ্যমে যে খবরটা পেলাম সেটি আসলে খুব একটা ভালো চমৎকার একটা খবর ছিল। এইভাবেই প্রতিদিন ভালো ভালো খবর আসুক এবং সেসব খবর নিয়ে আমরা দিন শুরু করি এবং আমাদের প্রত্যেকের প্রতিটি দিন ভালো যাক। এবং নিজের দায়িত্ব নিজের জায়গা থেকে পালন করি, কারণ আপনার একটি ছোট দায়িত্ব, আপনার একটি ছোট ভাবনা এবং আপনার সততা আপনার কাজের প্রতি, সেটাই বদলে দিতে পারে আপনার পরিবার এবং আপনার দেশের ভবিষ্যৎ। আজকের মতন এখান থেকেই রুনিয়া এবং জোহা বিদায় নিচ্ছে। দেখা হবে আগামীকাল নতুন সকালে নতুন কিছু সম্ভাবনার গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। শুভ সকাল।